আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল না, আইনসঙ্গতভাবে যা কিছু করার আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এ সময় গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 40 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 34 ছাত্রকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোববার রাত 9টা 20 এই সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে শিক্ষার্থীরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়। আনসার সদস্যরা অবস্থান নেয় 0 পয়েন্ট এলাকায়। পরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে যেই ধাওয়া পাল্টা ধাওয়া, এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে অনুরোধ করছি এই আনসার সদস্যদের যেন কঠিন থেকে কঠিন বিচার করা হয়, কঠিন শাস্তির আওতায় আনা হয়। দেশের এই ক্রান্তি লগ্নে তারা কেন এরকম উদ্ভট সব দাবি নিয়ে আন্দোলনে নেমে গেছে? তারা ভাই সরকারকে একটু সময় দিক, অন্তর্বর্তীকালীন কিংবা এই সরকারকে একটা মাস সময় দেওয়া উচিত আমাদের। তাদের পূর্বে দেশ চালানোর অভিজ্ঞতা নাই। এই সরকার আমরা জানি আমাদের সকলের দাবি দাবা মানবে, সকলের ইচ্ছা পূরণ করবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবের কিছু বক্তব্য শুনব। তিনি দেশবাসীর উদ্দেশ্যে আজকে ভাষণ দেওয়ার সময়, বক্তব্য দেওয়ার সময় আনসার সদস্যদের এই নিকৃষ্ট আচরণে ক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করে কি বলেছে আমরা সেটা দেখার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়, আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন। আমরা ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি। তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে
সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন। সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এর লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট, গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এইটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস প্রথাটা এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। রেস প্রথাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা, নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবৎ ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে। সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা একটা তদন্ত কমিটি করেছেন, সেটা রিপোর্ট তদন্ত না, এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি। সেটা 7 দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই ইয়াটা পেশ করবো, যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন 4 জন, সেই 4 জন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে আমরা আমাদের মন্ত্রণালয়ের জন্য প্রণয়ন করব। তাদের যে জাতীয়করণের যে দাবিটা আছে মানে সেটা নিয়ে কি? সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটা একটু ভিন্ন। সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা যেটা স্যার বলেছেন, উপদেষ্টা মহোদয় বলেছেন, সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা কাজ করব। বক্তব্যই আমরা যেহেতু একটা কমিটি হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে, বন্যা সংকট চলতেছে, আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে। এই দুর্যোগকালের ভিতরেও আমরা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যত সমস্যা আছে, তারা যে বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট প্রথাটি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আপনারা কি যে সিদ্ধান্তটা জানালো মাননীয় উপদেষ্টা, সমন্বয় উপদেষ্টা, সেক্ষেত্রে আপনাদের এখন বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে স্যাররা অনেক আন্তরিক, আমাদের অনেক সময় দিয়েছেন, এর জন্য স্যারদের ধন্যবাদ। এবং আমরা যেই হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি, এর জন্য আমাদের সেই বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং স্যার আমাদের যথেষ্ট আমাদের রেস্ট প্রথা বাতিল ঘোষণা করছে এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি, আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা 4 জন আনসার সমন্বয়ক আছি এবং এই 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুলিপি সুপারিশ আমরা দেব। হ্যাঁ আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি, মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বা করতেছি না, আন্দোলন হচ্ছে স্থগিত। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো। স্যারের এই সিদ্ধান্ত বন্ধ করে দেব। হ্যাঁ জি।
সমাধান হওয়ার পর আমরা তো 7 কর্মদিবসের পর একটা স্যারদের একটা সুপারিশ দেব বা ইয়া করব। এটার পর সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরিভাবে আমরা ইয়া করব। অলরেডি আপনাদের একটা সুপারিশ কমিটি গঠন করছে এবং আশ্বাসও দিয়েছে। এখন আপনারা এই যে অবরোধ করাই করা এটা আপনারা বন্ধ করছেন কিনা, এটা করবেন কিনা? জি, আমরা ইনশাআল্লাহ এন থেকে বের এই স্থান ত্যাগ করার পর সবাইকে আমরা যে নেতৃত্ব দিয়েছি 19 সমন্বয় কমিটি, সবার পক্ষ থেকে তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সবার অবস্থানে চাকরিতে নিয়মিত ডিউটি করবেন। প্রিয় দেশবাসী, আপনারা গত কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার বাহিনীর বেশ কিছু সদস্যরা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে তাদের এক দফা দাবি নিয়ে একটা আন্দোলন করছে এবং গত প্রায় 1.5-2 সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয়, যেটাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বলা হচ্ছে, এই যমুনার সামনে তারা বেশ কিছু প্রোগ্রামাদি করেছে। বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি, শাহবাগে, মানিক মে এভিনিউতে মিছিল করতে, সচিবালয়ের সামনে। তো তাদের দাবি একটা, সেটা হচ্ছে যে জাতীয়করণ করতে হবে। আমরা মনে করি এই দাবিটা অন্যায্য। প্রশ্ন হচ্ছে যে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে চুক্তির ভিত্তিতে তৈরি হয়, সেই ফ্রেমওয়ার্কটা আমাদের সবার সামনে পরিষ্কার হইতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই দাবিটা ন্যায্য কিনা। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু পুলিশ, র্যাব অথবা সেনা বাহিনী যেটা আছে, সশস্ত্র বাহিনী আছে, এই বাহিনীগুলোর মতো কোনো পার্মানেন্ট চাকরির পজিশন না। এটা একটা রিজার্ভ ভলান্টিয়ারিং ফোর্স আর কি, স্বেচ্ছাসেবীদের একটা রিজার্ভ ফোর্স। কিসের ভিত্তিতে? তাদেরকে কয়েক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়, কখনো কয়েক সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়, দিয়ে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় এবং তাদের চুক্তিটা থাকে হচ্ছে যে সরকারের এবং বেসরকারের বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক তাদেরকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। যেমন ধরেন এক্স একটা কোম্পানি, এই কোম্পানি নিরাপত্তা প্রহরী হিসেবে তারা আর্মড গার্ড চাইতেছে, নিরাপত্তা প্রহরী চাচ্ছে তারা সশস্ত্র, তারা তখন আনসার থেকে 15 জনকে হায়ার করতে পারবে এবং হায়ারের চুক্তি আছে। চুক্তির শর্ত হচ্ছে তাদেরকে 3 বছরের জন্য নিতে হবে, তাদেরকে থাকা খাওয়ার জায়গা দিতে হবে, তারপরে হচ্ছে তাদের অস্ত্র রাখার জায়গা দিতে হবে এবং 540 টাকা দৈনিক বেতন দিতে হবে। এইটা হচ্ছে আনসারদের জায়গা আর কি। তাদেরকে রাষ্ট্র যেটা করে, তাদেরকে প্রশিক্ষণ দেয়, অস্ত্র দেয় এবং যেটা হচ্ছে তার একটা স্মার্ট কার্ড দিয়ে দেয়, আইডি তার আনসারের। কিন্তু তার চাকুরিটা, তার সার্ভিসটা হচ্ছে তারা একটা জব বেস সার্ভিসে যাবে, তাদের কোনো রেগুলার অ্যাক্টিভিটিসের কোনো ওয়ার্ক নাই, এটা কোনো স্থায়ী কোনো চাকরি না। এটাই তাদের চুক্তি, এটাই কাজের নেচার, এটাই একটা অন কল ডিউটির মতো আর কি। তো সেটার উপরে ভিত্তি করে আমরা দেখলাম যে 70,000-এর মতো আনসার আছে যাদের ভিতরে 55,000 এই মুহূর্তে বিভিন্ন চুক্তিভিত্তিক চাকরিতে আছে। তো আনসারদের একটা রুলস হচ্ছে যে আপনার 3 বছর চাকরি করার পরে তারা আবার বিশ্রামে চলে যাবে, আবার নতুন ব্যাচ চাকরিতে আসবে, যদি এরকম এক্সট্রা রিজার্ভ ফোর্স থেকে থাকে আর কি, এই রোটেশনে থাকে। তো এর কারণে যেটা হয়েছে, তাদের ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করে, একটা বেকারত্বের ব্যাপার আছে যে 3 বছর কাজের পরে আবার কাজ হবে কিনা, কাজ পাবো কিনা, আবার নতুন কোম্পানি ডাকবে কিনা, এই অনিশ্চয়তা থেকেই মূলত তারা এই চাকরিটাতে আসছে। তো সেটা হচ্ছে একটা মানবিক ব্যাপার এখানে আছে, একটা জব সিকিউরিটির ব্যাপার আছে, যে চাকরির নিশ্চয়তার একটা প্রশ্ন এখানে জড়িয়ে আছে। কিন্তু এটা বলা যাবে না যে তার কোনো চুক্তি রাষ্ট্র লঙ্ঘন করছে অথবা সরকার লঙ্ঘন করছে অথবা তার সাথে কোনো অন্যায্য আচরণ করা হচ্ছে, সেটা বলবার কোনো সুযোগ নাই। এরপরে হচ্ছে যে আপনার আনসারদের যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু শুধু আনসাররা করছে না। গত 2-3 সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এবং মনে হচ্ছে যে এই দাবিগুলো মনে হয় 15-16 বছরের জন্য জমেছিল। সাডেনলি একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা নিয়েছে আর সবার সকল ন্যায্য অন্যায্য বঞ্চিত লীগ তো ভরে গেছে। পুলিশের ভিতরে বঞ্চিত লীগ, প্রশাসনে বঞ্চিত লীগ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কর্মচারীদের ভিতরে বঞ্চিত লীগ আর বঞ্চিত লীগ। এই বঞ্চিত লীগরা 15 বছর কই ছিল? 3 সপ্তাহ আগে কোথায় ছিল? তাদের যে মহান দেশনেত্রী লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গেল, তার পতনের আগ পর্যন্ত এই দাবি দাওয়াগুলো মনে আসে নাই কেন? কেন তারা এগুলো রেজ করলো না? মেট্রো রেল চালু করতে দেরি হয়েছে 2 সপ্তাহ, কারণ পুরো আওয়ামী ছাত্রলীগের ব্যাচ এগুলো, এরা কাজ করতেছে না।
ডিসফাংশনাল করে ফেলেছে প্রশাসনকে। প্রত্যেকটা জায়গায়, বন্যার জায়গা দেখেন যে বন্যা দুর্গত এলাকায় আমরা সার্ভিস দেখতে পাচ্ছি না, বিকজ লোকাল টোটাল আওয়ামী রেজিমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইচ্ছা করে কাজ করছে না, স্লো করে ফেলেছে। সো ম্যানেজমেন্ট যে বদনাম, মিসম্যানেজমেন্টের, এটা পুরোটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসছে। এবং এই বাস্তবতায় এই যে প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে দেখবেন যে কদিন আগে দেখলাম আমরা যে সংখ্যালঘু ব্যানারে ব্যাপক তাদের অধিকার, তাদের জমি জমা, তাদের বাড়িঘর লুণ্ঠিত হচ্ছে, এটা সেটা, এবং ভারত থেকে শুরু করে সবাই এই মিথ্যাচারে অংশগ্রহণ করেছে। পরে আমরা দেখলাম বিবিসি যখন এই মিথ্যাচারগুলোকে ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্য দিয়ে ক্রাশ করে দিয়েছে, ডিবাঙ্ক করে দিয়েছে, তখন আস্তে এটা স্লো ডাউন হয়ে গেছে। তো ঠিক একইভাবে আনসারের যে দাবিগুলো, এটা নিয়ে আমরা আনসারদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে, ভাই হঠাৎ করে এই দাবিগুলো আসলো কোত্থেকে? তো তারা বললো যে আগে দাবিগুলো করতে চাইলে আমাদের যে ব্যাটালিয়ন কমান্ডার থাকে, আমাদের যে ইমিডিয়েট সিনিয়র লিডারশিপ থাকে, তারা ডিসকারেজ করতো, চুপচাপ থাকতে, এটা দাবি দেওয়া তুলতে দিত না। কিন্তু ইদানিং নাকি ওই ব্যাটালিয়ন কমান্ডার যারা আছে, যারা লোকাল রেজিমেন্ট কমান্ডার আছে, তারা নাকি উস্কানি দিয়েছে এদেরকে, হ্যাঁ আপনারা মাঠে নামেন, আন্দোলন করেন, এটা সময়, বৈষম্য, এটা সেটা। এবং আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই যে বিভিন্ন জায়গায় জায়গায় সোকল ব্যাটালিয়ন কমান্ডার আছে আনসারের, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, এগুলো সবগুলো হচ্ছে এই আমলের রিক্রুটার এবং সাবেক ছাত্রলীগের ছেলেপেলে অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী। এরা সম্মিলিতভাবে আনসারের ভিতরে একটা উস্কানি দিয়ে একটা ডিসিপ্লিন ফোর্সকে মিউটিনির দিকে নিয়ে যাচ্ছে, বিদ্রোহের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার খুবই দুর্বল চিত্তের লোক মনে হয়েছে, খুবই মানে হি ডাজন্ট নো হোয়াট ইজ রিকোয়ার্ড অফ, এবং একের পর এক মানে ভুল ডিসিশন নিচ্ছে দেখতে পাচ্ছি, ডিসাইসিভ কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে মনে হয়েছে যে হি ডাজন্ট নো হোয়াট হি নিডস টু ডু। তো এবং এরকম একই সমস্যা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি উপদেষ্টাদের, যে আমরা এটা জানি যে 16 বছরের মানে জঞ্জাল আপনি 16 দিনে পরিষ্কার করতে পারবেন না, কিন্তু দৃশ্যমান একটা সিদ্ধান্ত দেখলাম না গত 3 সপ্তাহে আমরা, যেটা দিয়ে প্রমাণ করা যায় যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট গভর্নিং দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা দেখি নাই। তো এই যে সাবেক ছাত্রলীগ দিয়ে আনসারকে ঢেলে সাজানো হয়েছে, এইটাকে শুধু ঢাকারটা চিটাগাংয়েরটা রংপুর থেকে দিনাজপুর এইভাবে করলে হবে না, এদেরকে গ্রেফতার করতে হবে। মিউটিনি ইজ এ সিরিয়াস বিজনেস, মিউটিনিকে কোনোভাবে সস্তাভাবে হালকাভাবে ডিল করবার সুযোগ নাই। গ্রেফতার করেন ইমিডিয়েটলি, তাদের যে ট্রাইব্যুনাল আছে, তাদের যে আনসার অথবা হোয়াট এভার আইন এবং ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালদেরকে বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন অতি অল্প সময়ের ভিতরে, যেন কোনো ফোর্স দুঃসাহস করতে না পারে এই ধরনের সাবেক ছাত্রলীগ এবং আওয়ামী উস্কানিতে পড়ে রাস্তায় এসে সরকারকে এবং রাষ্ট্রকে বিব্রত করতে। কোনোভাবে এটা আমরা অ্যালাউ করতে দিব না। তারপরে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে সমন্বয়ক যারা আছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এরা লাইভ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতাকে সচিবালয়ের দিকে আসতে বলেছে। প্রশ্ন হচ্ছে এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা একটা সরকারের সমস্যা, সংকট, সেখানে স্টুডেন্টরা এবং ছাত্র জনতা কেন আসবে? এটা তো মব জাস্টিসের সময় না। আমার ফোর্স কোথায়? আমার পুলিশ কোথায়? এপিবিএন কোথায়? র্যাব কোথায়? সোয়াত কোথায়? সিআরটি কোথায়? আর্ম ফোর্সেস কোথায় যাদেরকে ডিপ্লয় করা হয়েছে? প্রত্যেকটা ফোর্স কোথায়? তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ফোর্সের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কমান্ড সিস্টেম ডেভেলপ করা নাই। তাহলে প্রত্যেক দিন যে আমরা দেখতে পাচ্ছি ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, রদবদল করা হচ্ছে, ডিসি বানানো হচ্ছে, এসপি বানানো হচ্ছে, ডিআইজি বানানো হচ্ছে এই বঞ্চিত লীগের সদস্যদের মধ্য থেকে, তাহলে এটা কেন করছেন? ফাংশন করছে না তো আপনার প্রশাসন, আপনার সিদ্ধান্ত তো ওয়ার্ক করছে না। তাহলে যে সিন্ডিকেট করে ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার ভুল মনোনয়ন পদায়ন করা হচ্ছে, যেটা বিপদের সময় কাজ করছে না, সেটা কি কালকে কাজ করবে? পরশু কাজ করবে? করবে না তো। তাহলে যেটা কাজটা হচ্ছে প্রশাসনিক, রাষ্ট্রের, সরকারের, সেটা কেন ছাত্রদেরকে করতে হচ্ছে? অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, অফকোর্স ইটস এন অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসছে, কিন্তু মব জাস্টিস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমি রাষ্ট্র চালাবো, ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড অ্যান্ড ইউ মাস্ট নট অ্যালাউ টু ডু দ্যাট। কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে চলতে পারবে না। ফেসবুক লাইভ হবে, 10,000 লোক নেমে আসবে, এরপর আনসার পিটাবে। তাহলে আপনার সরকার থাকার দরকার কি? তুলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পোলাপান দিয়ে তো রাষ্ট্র চালানো যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার লাগবে কেন? সচিবালয় লাগবে কেন? ছাত্র জনতা দিয়ে পিটায়ে পাটায় রাষ্ট্র চালাবে? আমরা মধ্যযুগে ফিরে যাব 16 শতাব্দীতে। তাহলে যেটা হচ্ছে এটা কোনোভাবেই ফাংশনাল মনে হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যূনতম নিয়ন্ত্রণ তার গভর্নেন্সের উপরে, তার প্রশাসনের উপরে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ছাত্র সমাজ যেটা করেছে সেটা করতে তারা বাধ্য হয়েছে, আমরা বুঝতে পারছি। এই ব্যাপারে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে সরকার এইভাবে মব জাস্টিস করে ছেলেপেলেকে উস্কায় দিয়ে কি এই কাজ করতে পারবে? এর আগেও আমরা দেখেছি ইন্টার পরীক্ষা বাতিল করতে হবে, 200-250 ছেলেপেলে সিম্পলি সচিবালয়ে ঢুকে গেল।
সচিবালয় তো একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা চারপাশ থেকে রাজনৈতিক মিছিল মিটিং করা নিষেধ, করা যাবে না। সেই সচিবালয় দিব্যি ছেলেপেলে ঢুকে গেল, 200 ছেলেপেলে 17 তলা নাকি 19 তলা পর্যন্ত চলে গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে চলে গেছে। কিভাবে গেল? এই যে টোটাল আওয়ামী প্রশাসন ভিতরে ঢুকে আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, রুমে রুমে, চিফ অ্যাডভাইজারের রুমে দেখলাম একই অবস্থা, যে ওখানে যে ডিজি আছে, এক সচিব প্রশাসনের যে তার কার্যালয়ে, তো আওয়ামী ঘরানার লোক, শুধু তাই না, আওয়ামী দালাল টাইপের একটা লোক। এবং সে আজকে কালকে আমরা শুনলাম যে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সাথে গোপন মিটিং করছে। তাকে আপনি এখনো ডিসমিস করেন নাই কেন? এত দুঃসাহস এই আওয়ামী সচিবদের আসে কোত্থেকে? 84-85 জন সচিব আছে, এই সচিবদের থেকে আপনি এখনো কেন স্ক্রুটিনি করলেন না, স্ক্রিনিং করলেন না? আমরাও বিভিন্ন উপদেষ্টাকে স্ক্রিনিং করে 15-16 জন ওয়ার্কেবল ফাংশনাল সচিবের তালিকা দিয়েছি, বাকি সবাইকে ডিসমিস করতে বলা হয়েছে, রিটায়ার্ড করতে বলা, ফোর্স রিটায়ারমেন্টের জন্য বলা হয়েছে। আপনারা কেন করছেন না? জনপ্রশাসন সচিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, যার মাধ্যমে ট্রান্সফার হয়, এটা হয় সেটা হয়, তাকে কেন আপনারা এখনো বাদ দেন নাই? তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে, সিদ্ধান্ত মেকিংয়ের জায়গাগুলো আছে, সেগুলো কেন আপনারা হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছেন? কেন এখনো ডিসিএসপিদেরকে বদলি করছেন না আপনারা? কেন ওসিদেরকে, টিএনওদেরকে বদলি করছেন না? 25 জন ডিসিকে বদলি উইথড্র করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে উইথড্র করে এনে আরো লুক্রেটিভ পোস্টে দেওয়া হয়েছে। এটার নাম ট্রান্সফার। এটা দিয়ে আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিট এবং মেজাজ দিয়ে নতুন বাংলাদেশে রাষ্ট্র করবেন? এটা করা সম্ভব হবে? অ্যাবসলিউটলি একটা অ্যাবসার্ড রিয়ালিটিতে বাস করছেন। এবং দেখলাম আজকে চিফ অ্যাডভাইজার কথা বলেছেন, আই ওয়েলকাম হিজ স্পিচ, লট অফ থিংস এখানে আছে। সে বলেছেন 3 তারিখ দিয়ে অনেক কিছু হবে না, কিন্তু আমি তো কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না। এই যে একটা অরাজকতা চলতেছে প্রশাসনে, কোনো কিছু ফাংশন করতেছে না। ওসি মামলা নিচ্ছে না, আমাদের লয়াররা বলতেছে শহীদ পরিবারকে নিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা থানায় বসায় রাখছে, পুলিশের বিরুদ্ধে যেহেতু মামলা, পুলিশ যেহেতু গুলি করে মেরেছে, মামলা নিচ্ছে না। ওই ওসি এখনো থাকে কিভাবে? যারা খুন খারাপি, মারদাঙ্গা, গুম খুনের সাথে জড়িত, এই লোকগুলোকে সরাচ্ছেন না কেন? সেনাবাহিনী তো দেখলাম একই অবস্থা। এইখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা, এই কলেজ থেকে ওই কলেজ, সেখান থেকে সেখানে কাউকে ডিসমিস করে না, কাউকে স্যাক করে না। যে সকল দালাল আওয়ামী লীগের ফ্যাসিবাদকে কায়েম করবার, ধরে রাখবার জন্য চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে দেখলাম তাদের পদে কোনো না কোনো ফর্মে রাখা হয়েছে, কাউকে ডিসমিস করা হচ্ছে না। এইভাবে এই সরকার চলতে পারবে না, বিলিভ মি, ইটস নট গোনা ওয়ার্ক। প্রশাসনের উপরে এই যে, এটাই হলো আমরা বারবার বলেছি যে এনজিও সুশীলদেরকে দেয়া যদি রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে, তার মনস্তাত্ত্বিক সংকট আছে সবসময় মধ্যে থাকা, সাইড না নেওয়া, রাজনৈতিক না হওয়া। এই মানসিকতা দিয়ে কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। বারবার দেখতে পাচ্ছি প্রশাসন বিব্রত হচ্ছে, প্রশাসনকে বিব্রত করা হচ্ছে। এইটা যদি বন্ধ না করা হয় তাহলে অরাজকতা কিন্তু আরও বাড়বে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাড়বে। অতএব আজকে আনসাররা যেটা করেছে সেইটা আমাদেরকে একটা লেসন হিসাবে নেন, ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেন, এবং কারা কারা কোন জায়গার কোন রিজিওনাল আনসার অধিদপ্তর থেকে, আনসার যে কমান্ড সেন্টার আছে, যে অফিস আছে, কারা কারা ঢাকায় আসছে মিছিলে আইডেন্টিফাই করেন, প্রত্যেককে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করেন। কোনোভাবে মিউটিনি অ্যাকসেপ্ট করা যাবে না। আনসার মিউটিনি যদি সাকসেসফুল হয়, মনে রাখবেন প্রত্যেকটা ফোর্স আপনার বিরুদ্ধে মিউটিনি করবে। কারণ 16 বছরের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ এবং সংখ্যালঘুদের মধ্য দিয়ে যে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এর কালেকটিভ যে ইনকার্নেশন, সেটা আপনারা বিভিন্ন ফর্মে দেখতে পাবেন। এটা কোনোভাবে আমরা অ্যালাউ করতে পারবো না। বিচার বিভাগে একই অবস্থা চলছে। ন্যূনতম হাইকোর্টের 80 জন বিচারপতিকে ডিসমিস করতে হবে। এরা করাপ্ট, এরা দালাল, এরা অযোগ্য, এরা আওয়ামী লীগের বাটপারি করে ফ্যাসিবাদের বেনিফিট নিয়েছে। হাইকোর্টে কোনো নড়াচড়া দেখতে পাচ্ছি না, বরং এদের একটা ফলস তালিকা বের করে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন বিচারপতিদের কাছ থেকেও চাঁদাবাজি করতেছে। রাষ্ট্রীয়ভাবে চলবে এই অরাজকতার মধ্য দিয়ে? আপনারা কিছু করছেন না তো। যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই কোর্ট কাচারির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন, তারা কি আসলে সাকসেসফুলি চালাইতে পারতেছেন? ডিএজি, এএজি হিসেবে যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আইন সচিব একটা প্রচণ্ড রকম দালাল গোছের মানুষ, তাকে এখনো ডিসমিস করা হয়নি। বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব, এই প্রত্যেকটা সচিব লুটপাটের আওয়ামী রেজিমকে বাঁচিয়ে রাখবার জন্য শতভাগ জানপ্রাণ দিয়ে কাজ করেছে, একজনকে ডিসমিস করা হয়নি। কুইক রেন্টালের বিরুদ্ধে আমরা এত কথা বলেছি, আপনারা দায়িত্ব পেয়েছেন, সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমরা যে 15-16 জন সচিবের স্ক্রুটনি করে, স্ক্রিনিং করে বেস্ট অ্যান্ড প্রফেশনাল সচিবদের নাম দিয়েছি, তাদেরকে কোথাও পদায়ন করা হচ্ছে না। বাকি আওয়ামীগুলোকে টাকা পয়সা নিয়ে লুটপাট করে তাদেরকে পদস্থ করা হচ্ছে। এই লুটপাট, বাণিজ্য এবং অরাজকতা মিলে ক্ষমতার প্রত্যেকটা ভরকেন্দ্র নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে দেশ চলতে পারবে না, বিশ্বাস করেন, বিলিভ মি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আপনাদের কল্যাণকায় চাই।
আমরা চাই আপনারা সফল হন, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনারা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট এবং মেজাজকে ধরে নিয়ে রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার সেটা করতে পারছেন না। ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যে ডিসাইসিভ জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেগুলো আপনারা নিতে পারেন নাই। দয়া করে দেরি করবেন না। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট এভরি আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডে অ্যান্ড এভরি ডে ইজ ইকুইভ্যালেন্ট টু ইয়ার। আপনি কিন্তু সেই সময় পাবেন না রেকটিফাই করবার। এবং আপনারা যদি ব্যর্থ হন, গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আপনাদেরকে গাদ্দার হিসেবে বলবে, আপনাদেরকে ক্ষমা করবে না। এত লাশ এবং রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসছেন। কোনোভাবে যদি এটাকে হতাশ করেন, এদের সাথে আপনারা এই স্পিরিটের মেজাজের সাথে চলতে না পারেন, আপনাদেরকে আমরা ক্ষমা করব না। মাথায় রাখবেন, মনে রাখবেন। তাই আমরা বলছি, যে যে জায়গাতে আপনাদের ব্যর্থতা আছে সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাকশন নেন, ডিসাইসিভ সিদ্ধান্ত নেন। যদি মনে করেন এই এনজিও মার্কা সুশীল ভদ্রলোক দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলা করতে না পারেন, তাহলে রিভাইজ করেন, কেয়ারটেকার অ্যাডভাইজারদেরকে বাদ দেন, বাদ করে ভালো লোকদেরকে নেন যারা আওয়ামী ফ্যাসিবাদ বোঝে এটা কি জিনিস। লক্ষণ সেনদের চরিত্র যদি না বোঝেন, তারা কোন কোন ফর্মে ফাংশন করছে, তাহলে আপনি এটা ওয়ার্ক করতে পারবেন না। ছাত্র সমাজকে বলছি, দাবি দেওয়া, রাজপথে আন্দোলন, সংগ্রাম, মিছিল, স্লোগান জারি রাখতে হবে, কিন্তু একটা ডিমার্কেশন থাকতে হবে, পার্থক্যের জায়গা থাকতে হবে যে কোনটা কাজ প্রশাসনের আর কোনটা হচ্ছে ছাত্র জনতার রাজপথের কাজ। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যারা রাস্তায় ছিলাম, আমরা কোনোভাবে চাই না প্রশাসনের কাজে ইন্টারফেয়ার করতে। এইটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রকে ডিল করতে হবে, রাষ্ট্রকে জানতে হবে, শিখতে হবে হাউ টু ডিল উইথ দ্য ক্রাইসিস। আদারওয়াইজ মব জাস্টিস যেটা হচ্ছে, কোর্টেও দেখেছি, যা আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি ভালোভাবে দেখবে না, এটা মাথায় রাখবেন। বিচার করতে হবে, বিচার, দৃষ্টান্তমূলক বিচার। কিন্তু আমরা দেখলাম এই একই আওয়ামী পুলিশ মিথ্যা, ভুল ধারার মামলা দিচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে, মানিকের বিরুদ্ধে, আনিসুল হকের বিরুদ্ধে, দীপু মনির বিরুদ্ধে। এই মামলা প্রথম দিন খালি ডিসমিস হয়ে যাবে। এর মানে কি, এই হাই প্রোফাইল আওয়ামী ফ্যাসিবাদের ক্রিমিনালদেরকে সিস্টেমের ভিতর থেকে, প্রশাসনিক জায়গার মধ্য দিয়ে, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা ফ্রি করবার ব্যবস্থা করে দিচ্ছেন? এইভাবে চলবে রাষ্ট্র? তো আমাদের বিনীত অনুরোধ, দয়া করে প্লিজ কাম ব্যাক টু সেন্সেস। ইউ নিড টু নো হাউ টু গভর্ন। যদি না জানেন, প্লিজ ফাইন্ড আউট দ্য রাইট পিপল হু ক্যান গভর্ন, হু ক্যান অ্যাডভাইজ ইউ কারেক্টলি। চুজ ইউর অ্যাডভাইজার্স প্রফেশনালি অ্যান্ড অনেস্টলি। তো আপনাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? আনসার সদস্যদের এই নির্মম এই রকম গুলি চালানোর দৃশ্য কিংবা ধাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থীদের উপরে হামলা, এটা খুবই নিকৃষ্ট এবং নিন্দনীয় একটি ঘটনা বলে আমি মনে করি আনসার বাহিনীর কোনো প্রয়োজন নেই বাংলাদেশে। এদেরকে বিলুপ্ত করা অতি দ্রুত প্রয়োজন। এই আনসার সদস্যরা তারা যেভাবে স্বৈরাচার হাসিনাকে পলাতে দেখেছে, ঠিক একইভাবে তাদেরকেও দেশ ছেড়ে পালাতে হবে যদি তারা দেশবাসীর উদ্দেশ্যে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশবাসীর বিপক্ষে যদি অবস্থান গ্রহণ করে। প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের মতামত অপিনিয়ন জানাবেন। আনসার নাপক হাসিনা লীগ এই সদস্যদের ইউনিফর্ম খুলে নেওয়া হচ্ছে অতি শীঘ্রই। এই পোশাক তাদের গায়ে আর দেওয়া হবে না, তার কারণ তারা এই পোশাকের অমর্যাদা করেছে, অপব্যবহার করেছে। অতি দ্রুতই আনসার বাহিনী বিলুপ্ত হতে যাচ্ছে, এটা আপনারা মাথায় রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।